আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, দেশের একটি নামকরা অনলাইন পোর্টালের একটি খবর, যে খবরটি আবার অসংখ্যবার হাজার হাজার বার ফেসবুক এবং অন্যান্য সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হয়েছে। খবরটা হলো আওয়ামী লীগের তিনজন গুরুত্বপূর্ণ নেতা, জনাব সালমান এফ রহমান, তারপর জনাব ফজলে নূর তাপস আর জনাব সাইদ খোকন, তাদের তিনজনের বাড়ি এই শেখ হাসিনা সরকার পতনের পর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ভাঙচুর হয়েছে, তারপর অনেকটা বলতে গেলে পরিত্যক্ত হয়েছে। খবর যেটা বের হয়েছে সেটা হলো এই তিনটি বাড়ি, যে বাড়িগুলো রাজধানীর অভিজাত এলাকা গুলশানে, তিনটি বাড়িতে মেরামত চলছে। তারপর সেই জিনিসগুলো অর্থাৎ বাড়িগুলো যেভাবে পরিত্যক্ত ছিল সেই পরিত্যক্ত বাড়িতে তারা দারোয়ান নিয়োগ দিয়েছে এবং ঝাড়পোছের কাজ হচ্ছে। এই দৃশ্য দেখে অনেকে বলার চেষ্টা করছেন যে হঠাৎ করে আওয়ামী লীগের এরকম শীর্ষ তিনজন যে নেতা, তারা কেন তাদের বাড়ি মেরামত করাচ্ছেন? তারা কি কোনো গ্রিন সিগন্যাল পেয়েছেন, বা তারা কি বাংলাদেশে ফিরে আসছেন, বা তারা ফিরে আসলে ওই বাড়িতে তারা থাকতে পারবেন, ওই বাড়ি তারা ভাড়া দিতে পারবেন, বা ওই বাড়ি তারা ভোগ দখল করতে পারবেন? এই ধরনের যে নিশ্চয়তা, এটা কি তারা পেয়েছেন কিনা, এগুলো নিয়ে প্রশ্ন অনেকে তুলেছেন। এই খবরটি দেখার পরে আমি খোঁজ খবর নিলাম অন্যান্য বিষয়, যে এই তিনজন তো আছে, এর বাইরে জেলা পর্যায়ের কিংবা ধরুন উপজেলা পর্যায়ের অনেক নেতাকর্মী, যাদের বাড়িঘর, হাজার হাজার বাড়িঘর এভাবে ভাঙচুর হয়েছে আংশিকভাবে, পরিপূর্ণভাবে। আমরা হয়তো পেপার পত্রিকায় দেখেছি অল্প কয়েকজন, মাশরাফির বাড়ি, মাশরাফি বিন মর্তুজার বাড়ি আগুন লেগেছে, সেটা দেখেছি। তারপরে চট্টগ্রামে মহিবুল হাসানের বাড়ি ভাঙচুর হয়েছে, সেটা দেখেছি, যাদেরটা দেখেছি। এর বাইরে আওয়ামী লীগের বেশিরভাগ মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, সংসদ সদস্য, এদের বাড়িঘর কিন্তু ভাঙচুর হয়েছে, তছনছ হয়েছে। অবাক করার বিষয় হলো যে প্রায় সবার বাড়ি ইতিমধ্যে মেরামত করা হয়ে গেছে এবং সেগুলো ব্যবহার উপযোগী হয়ে পড়েছে। এটা যখন সবার চোখের আড়ালেই ঘটনাগুলো ঘটেছে, ঠিক সেই সময়টিতে আবার আমাদের যে রাজনীতি, সেই রাজনীতিতে অনেকগুলো মেরুকরণ দেখা দিয়েছে। প্রথম থেকে শুরু করি, একেবারে টপ, সেটা হলো শেখ হাসিনা ফিরে আসবেন। শেখ হাসিনা ফিরে আসবেন, আবার কবে আসবেন? আগস্ট মাসের মধ্যে আসবেন, কেউ বলছেন 6 মাসের মধ্যে আসবেন, কেউ বলছেন ট্রাভেল পাস নিয়ে আসবেন। উনি অবশ্য বলেছেন যে আমি আসবো, আমার জন্য প্লেন পাঠিয়ে দিন। এটা আমি শুনেছি নিজ কানে, ওনার একটা অডিও, যদি সেটা এআই নির্ভর না হয়। এরপরে অন্যান্য যে সকল নেতা, যেমন বাহাউদ্দিন নাসিম, জাহাঙ্গীর কবির নানক থেকে শুরু করে যে সকল ওনার কাছাকাছি নেতৃবৃন্দ রয়েছেন, একমাত্র ওয়াদুল কাদের সাহেব ছাড়া গত এক সপ্তাহে প্রায় সবাই তারা তাদের যে ভিডিও ফুটেজ আছে সেখানে তারা বানিয়ে দিয়েছেন, বক্তব্য দিয়েছেন যে আমরা আসছি। নেতাকর্মীদেরকে চাঙ্গা করার কথা বলছেন, তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন এবং তাদেরকে বলছেন মানসিকভাবে প্রস্তুত থাকার জন্য, যে কোনো সময় তারা আসবে। আওয়ামী লীগের যে সকল স্টার পলিটিশিয়ান আছেন, যারা মাসলম্যান হিসেবে পরিচিত, তারা ইতিমধ্যে, আমি কারো নাম বললাম না, এর কারণ হলো অনেকে এখন এমন অবস্থা হয়ে গেছে যে কারো নাম বললে তারা খুশি হয় যে আমার নাম বলেছেন। তো আমি হয়তো দুজনের নাম বললাম, তিনজন, তৃতীয় ব্যক্তি তিনি হয়তো মনে মনে চিন্তা করলেন যে কেন আমার নাম বলা হলো না, আমি কি কোনো অংশে কম, আমার কি পেশি শক্তি নেই? তো এই অর্থে আমি বললাম যে যাদের যাদের মাসেল পাওয়ার আছে সারা বাংলাদেশে, আওয়ামী লীগের জাতীয়ভাবে যাদেরকে চেনেন, এরকম লোকজনের নামে তারা নিজেরা অথবা তাদের নামে নানা রকম ফটো কার্ড ছেড়ে দেওয়া হচ্ছে। নেত্রীর নির্দেশ পাওয়া পর্যন্ত বা নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সবাই এয়ারপোর্টে হাজির হবা। এই গেল
3 নম্বর মানে শেখ হাসিনার বক্তব্য, তার যারা পলিটিক্যাল উইংস রয়েছেন বা তার যে সকল পলিটিক্যাল কিচেন ক্যাবিনেটের সদস্য রয়েছেন তারা, এবং তার দলে যারা মাসেলম্যান রয়েছেন, এর মধ্যে আপনারা সবাই নাম বলে এক নামে চিনবেন, এভরিবডি। তারা কিন্তু অনেকে ভিডিওতে এসে কথা বলেছেন, তাদের নেতাকর্মীরা তাদের নামে যে পেজ চালান সেই পেজ থেকে তাদেরকে তারা যে বাণী দিয়েছেন সেখানে এই বক্তব্য যে আপনারা রেডি থাকেন, আমরা শক্তি প্রয়োগ করে রাজপথে নামব। 4 নম্বর ঘটনা হলো যে ছাত্রলীগ এই সময়টাতে একের পর এক কমিটি দিয়ে যাচ্ছে, অনেকটা জামাতের মতো করে। তারা কমিটি পুনর্গঠিত করছে, নতুন নতুন কমিটি দিচ্ছে, এবং সেই সকল কমিটির কারা সভাপতি সেক্রেটারি হলেন সেটা আবার ইন্টারনেটে চলে আসছে এবং আমরা সেটা দেখতে পাচ্ছি। সরকার নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, অথবা সরকার ইজ নট ইন এ পজিশন, মানে এখানে সরকারের কোনো ক্ষমতাই নাই যে এই জায়গাগুলোতে তারা একটু খোঁচা মারবেন। গেল ছাত্রলীগের ঘটনা। এর বাইরে যারা পত্রপত্রিকা আছেন, টকশোতে আছেন, আমাদের মতো লোকজন যারা যাচ্ছেন, এই লোকজন সহ যারা ধরেন আমলা, কামলা, কূটনীতিবিদ, জেনারেল, মোরাললেস মিডিয়ার সঙ্গে যাদের সম্পৃক্ততা রয়েছে, গত 2 মাস ধরে প্রায় সবাই আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হয়নি, এবং শেখ হাসিনার গুণগান করে তারা সবাই বক্তব্য দিচ্ছেন। এবং এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, অদ্ভুত ঘটনা, যে সরকারের বয়স 100 দিনও হয়নি, এরই মধ্যে সালাউদ্দিন সাহেবকে একটা গালি না দিলে, তারেক রহমান সাহেবকে একটা গালি না দিলে, বিএনপিকে চাঁদাবাজ না বললে কেউ আপনার কথা শুনবে না। ইভেন আপনি যদি তাদেরকে জান্নাতের টিকিটও দেন, তাদেরকে পোলাও কুরমা খাওয়ান, তাদেরকে যদি 1 বস্তা টাকা দেন, তবুও কোনো লোক আপনার প্রতি মনোযোগী হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি এই বিএনপির যে সমস্ত লোকজন রয়েছেন, পাওয়ারফুল যারা লোকজন রয়েছেন, তাদেরকে 2-4টা গালি না দিবেন, নেতিবাচক কথা না বলবেন। ফলে অন্তত জনগণের সাথে সম্পর্ক রাখার জন্যে, জনগণের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের যারা সামাজিক বক্তা, ধর্মীয় বক্তা, যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত, তারা সবাই এখন সরকারের নিষ্ঠুর এবং নির্মম সমালোচনা শুরু করেছেন ইন এ পজিটিভ সেন্স, যেটা সরকারের যারা লোকজন তাদের রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে পড়েছে। সরকারের তথ্যমন্ত্রী, সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, তারা বলার চেষ্টা করছেন যে বাক স্বাধীনতা মানেই কাউকে নিষ্ঠুরভাবে আক্রমণ করা নয়, বাক স্বাধীনতা মানেই কাউকে সমালোচনা করা নয়, সেটার একটা লিমিটেশন থাকা উচিত, এবং সেটার একটা বাধ্যবাধকতা থাকা উচিত বা আছে। এর বাইরে গেলে এটা ক্রিমিনাল অফেন্স বা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। তো আমাদের দেশে ক্রিমিনাল প্রসিডিউর কোড বা ফৌজদারি কার্যবিধি, এটা কি বলে মোরাললে যারা আইন সংক্রান্ত তারা সবাই জানে, কিন্তু সরকার এখন আওয়ামী লীগের ভাষায় সেই কথাগুলো বলার চেষ্টা করছে, এরশাদের ভাষায় কথা বলার চেষ্টা করছে। কেউ কেউ এই সরকারকে নব্য ফ্যাসিবাদ, নব্য স্বৈরাচার বলার চেষ্টা করছে খুব অল্প সময়ের মধ্যে। জামাত এবং এনসিপি যে ভাষায় মানে সরকারকে আক্রমণ করছে, কিংবা নাসিরউদ্দিন পাটোয়ারি যে ভাষায় সরকারকে আক্রমণ করছে, এটা সংগত কারণেই ইতিপূর্বে মানে শেখ হাসিনাকে নিয়েও এই ধরনের কথাবার্তা কেউ এভাবে বলতেন না, যেটি সরকার আসলে এই মুহূর্তে সহ্য করতে পারছে না। আর সরকার যখনই এরকম একটা অবস্থার মধ্যে পড়েছেন, অস্বস্তির মধ্যে পড়েছেন, ঠিক সেই সময়টাতে আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা বাংলাদেশে ঢুকে পড়ার, বাংলাদেশে আসার, আত্মসমর্পণ করার, অনেকে শেখ হাসিনার সঙ্গে আসার, অনেকে শেখ হাসিনার আগে পরে আসার তারা ঘোষণা দিয়ে বসেছেন। আমার একজন সাংবাদিক হিসেবে, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, কিংবা ধরুন একজন সাধারণ আমজনতা হিসেবে আমি যতটুকু খোঁজখবর রাখি, যেহেতু একটা সময় আওয়ামী লীগ করেছি, আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলাম, সঙ্গতির কারণে 300 জন যারা আওয়ামী লীগের টপ লিডার, বা ধরুন আওয়ামী লীগের 3000 টপ লিডার যারা আছে, তাদের সঙ্গে তো সবার সঙ্গেই অন্ততপক্ষে 25 থেকে 30 বছরের সম্পর্ক। ফলে তারা কোথায় আছেন, কি আছেন, তাদের মন মানসিকতা কি, এই খবর
এ কান ও কান, এ মুখ ও মুখ হয়ে চলে আসে। তো যেটি দেখতে পাচ্ছি সেটি হলো সবার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস চলে আসছে। একজন সামাজিক ইনফ্লুয়েন্সার আছে, আওয়ামীপন্থী অমির রহমান পিয়াল। তো তিনি একটি যাকে বলা হয় ছোট চিত্রনাট্য রচনা করেছেন, একটি গান, পালা গান, বায়োস্কোপ এরকম দিয়ে আর কি, যে ওই পুঁথি পড়ার সুরে। এবং এটা সেই হাম নিয়ে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বদনাম নিয়ে এতটা জনপ্রিয় হয়ে পড়েছে যে এখন রীতিমতো অমির রহমান পিয়াল বাংলাদেশে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক খানাতা, জহির রায়হান কিংবা আলমগীর কবির ঠিক ওই পর্যায়ে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তাদের কাছে এই ছোট্ট একটা গান, ২-৩ মিনিটের এরকম একটা গান, সেই গানের কারণে তিনি বিখ্যাত হয়ে গেছেন যে ওই শিশুদের হাম নিয়ে যে গানটা রচনা করেছেন। আওয়ামী লীগের যে সকল লোকজন ছিলেন, সাংবাদিক, কথক, বুদ্ধিজীবী যারা দীর্ঘদিন আওয়ামী লীগ থেকে অভিমান করে হোক বা যে কোনো কারণে হোক তারা আওয়ামী লীগ থেকে দূরে ছিলেন, তারা সবাই যার যার অবস্থান থেকে বের হয়ে এসছেন এবং কথা বলছেন। কারো কারো কথা তো মানে অসাধারণ, যাকে বলা হয় ইনফ্লুয়েন্স তৈরি করছে, এবং তারা বিদেশ থেকে বলছেন এবং তাদের কথাবার্তা শুনে আপনার মনেই হবে না যে তারা কোনো সময় আওয়ামী লীগ করতেন বা কথাগুলো আওয়ামী লীগের পক্ষে বলছেন। অ্যাজ ইট ইজ, ভেরি নিউট্রালি, বিবিসির মতো বা সিএনএনের মতো, আল জাজিরার মতো অনেকে বিশ্লেষণ করছেন এবং মানুষ তাদের কথাগুলো শুনছে। তো সব মিলিয়ে মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কিছু একটা করতে যাচ্ছে এবং আওয়ামী লীগ কিছু একটা ঘটাতে চাচ্ছে, এবং সম্ভবত আমাদের যে রাজনৈতিক অঙ্গন, সেই রাজনৈতিক অঙ্গন আওয়ামী লীগের জন্য একটা ক্ষেত্র ইতিমধ্যে প্রস্তুত করে ফেলেছে এবং তারই ধারাবাহিকতায় কাকতালীয় হলেও হতে পারে, কিন্তু এই যে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাদের যে বাড়িঘর যেগুলো ভেঙে ফেলা হয়েছিল সেগুলো যে মেরামত হচ্ছে, এর মধ্যে আপনি কোনো ইঙ্গিত খুঁজে পান কিনা। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।